আজকে বৃত্তাকার গতি থেকে শুরু হইব। হুম, বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। সার্কুলার মোশন। এই যে এখান থেকে, তপন স্যারের বইয়ের এখান থেকে। এই যে দেখতেছো, এখান থেকে এটাই লাস্ট টপিক এই অধ্যায়ের। এটার থেকে মোটামুটি এমসিকিউ টেমসিকিউ আসে। আর আহ, হ্যাঁ, এটাই লাস্ট টপিক। আর তোমার কুমিল্লা বোর্ডে সিকিউ আসছে এটার থেকে। নর্মাল বোর্ডে পাশ থেকেই আসে ম্যাক্সিমাম বোর্ডে। এখান থেকে তেমন আসে না, এখান থেকে ছোট প্রশ্নই আসে, এমসিকিউই বেশি আসে। তবে অ্যাডমিশনে তো অঙ্ক টঙ্ক আসে, এটা সোজা টপিক। তো বৃত্তাকার গতি কি? ধরো তোমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে, সিলিং ফ্যানটা যেটা ঘুরতেছে, ধরো এটা ঘুরতেছে, এই গতিটাই হলো কি একটা বৃত্তাকার গতি। মানে বৃত্তাকার পথে যদি কোনো কিছু গতিশীল হয়, ওই গতিকে কি বৃত্তাকার গতি বলে। নাম দেখলেই বোঝা যায় জিনিসটা কি। মানে একটা বৃত্ত ধরো, চিন্তা করো, কেন্দ্র আছে। তো বৃত্তের পরিধি বরাবর কোনো কিছু গতিশীল হইলেই কি ওইটা বৃত্তাকার গতি। তো এখন একটা প্রশ্ন জিগাই তোমারে, কোণের এসআই একক কি? কোণের এসআই একক কি? তো কোণের তো তোমরা একক জানো, ডিগ্রি জানো, ম্যাথে দেখছো, যেমন 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, এগুলা কিন্তু এসআই একক না। কোণের এসআই একক হইলো তোমার রেডিয়ান। রেডিয়ান, এটাও তোমরা ম্যাথে পাইছো, রেডিয়ান এককও পাইছো ম্যাথে। হ্যাঁ, তো কোণের এসআই একক হইলাম রেডিয়ান বা রেড। রেড দিয়া লেখে। ওইটা জানবো আমরা একটু পরে। তো আমরা তো বৃত্তাকার গতি নিয়ে কাজ করতেছি। তো এটা দেখো তো, এটা ম্যাথের কিছু কনসেপ্ট আসবো এখন, স্কুলে পড়ছো তোমরা। ধরো এটা একটা বৃত্ত, এটা হইলো ব্যাসার্ধ, এখানে ধরো একটা চাপ কাটলা থিটা, ইয়া, তুমি এস একটা বৃত্তচাপ কাটলা, এই যে এস বৃত্তচাপ কাটলা, ও কেন্দ্রকে দিলা ও নাম, আর এস দিলা বৃত্তচাপটা, আর তোমার ব্যাসার্ধটা হইলো আর। তো বৃত্তের ব্যাসার্ধ আর, আর তো তাহলে এটা হইব উপরেরটা হইব আর। তো এটার একটা সূত্র আসলো না, চাপ এস বের করা, এস ইকুয়াল টু আর থিটা, হায়ার ম্যাথে পড়ছো তোমরা স্কুলে থাকতে। এস ইকুয়াল টু কি আর থিটা, এটা এসএসসি তে পড়ছো না তোমরা? এসএসসি তে, এসএসসি সূত্র কিন্তু এটা, এস ইকুয়াল টু আর থিটা। তো আমরা এখানে এই বৃত্তাকার গতিতে আমরা যে সরণটা দেখি, ওই সরণটা হইলো কৌণিক সরণ, এবং সেই সরণটা হইলো এই থিটাটাই। এই থিটাটাই মানে এই কোণটাই হইলো তোমার কৌণিক সরণ। হুম, এই থিটাটাই হয় কৌণিক সরণ। তো তোমার থিটাটা এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা চাইলে, যদি দেওয়া থাকে তোমার বৃত্তচাপ আর, আর যদি দেওয়া থাকে তাহলে থিটা কৌণিক সরণটা তুমি বের করতে পারো।
থিটাটা হয় কি কৌণিক সরণ। তো আমরা জিনিসগুলো একটু দেখা নেই কোনটা কি নির্দেশ করে। আমরা আঙ্গ মেন জিনিস যেটা আসলে প্রথম দিকে ওইটা আসলে কি তোমার রৈখিক গতি। রৈখিক গতির জিনিস ছিল, রৈখিক গতির রাশিগুলা ছিল কি কি দেখো। রৈখিক গতির রাশিগুলা ছিল এমন, ধরো এস ছিল, ভি ছিল, এ ত্বরণ ছিল, এফ বল ছিল, এম ভর ছিল। এগুলা কি রৈখিক গতির রাশিগুলো। এবার আমরা কৌণিকেরটি দেখি, কৌণিক গতির রাশিগুলা কি। কৌণিক গতির রাশি, তো তোমার রৈখিক রে আমরা সরণ রে কি দিয়ে ডিনোট করি, এস দিয়া। রৈখিক গতির বেলা সরণ থাকে কি এস, কিন্তু যখনই তুমি এটা কৌণিক গতি নিলা তখন এটা রিপ্লেস হয়ে যাব থিটা দিয়া। এটা থিটাটা কি কৌণিক সরণ। থিটাটা কি তাহলে আঙ্গো। তারপর বেগ, রৈখিক বেগ রে আমরা নির্দেশ করি ভি দিয়া। তো এটা হয়ে যাব কৌণিক যখনই, তখনই এটা হয়ে যাব ওমেগা। এই কৌণিক গুলা বুঝছো কি, এটি হলো বৃত্তাকার গতির গুলা। কৌণিক গুলা কি বৃত্তাকার, বৃত্তাকারেরটা কথা বলতেছে, এই কারণেই তো কৌণিক নাম দিছে। বৃত্তাকার গতির বেলাতে এই যে কৌণিক কথাগুলা আসে, তখনই কি এই নোটেশন গুলা চেঞ্জ হয়ে যায়। আমরা কি দিয়ে প্রকাশ করি, জিনিসগুলা চেঞ্জ হয়ে যায়। তাহলে এ দিয়ে কি রৈখিক গতির বেলা ত্বরণ। আর তোমার যদি আমরা বৃত্তাকার গতি নেই বা কৌণিক গতি নেই, তখন এর আমরা আলফা দিয়ে নির্দেশ করি। তারপর এফ হইল কি বল, রৈখিক গতির বেলা। আর কৌণিক গতির বেলা এটা আমরা নির্দেশ করি টাউ দিয়ে। আর এম কি ভর, রৈখিক গতির বেলা এম কি ভর। তাহলে কৌণিক গতির বেলা এম রে আমরা ডিনোট করি আই দিয়া। আই, আই কি জড়তার ভ্রামক, টাউ কি টাউ টর্ক, আলফা হইল কি আলফা কৌণিক ত্বরণ, ওমেগা হইল কি কৌণিক বেগ, আর থিটা হইল কি কৌণিক সরণ। তো এগুলা হইল কি আঙ্গো ডিনোটের জিনিসগুলো। তাহলে প্রথমেই আসে কি আঙ্গো থিটা বা কৌণিক সরণ, প্রথমেই আসে কি আঙ্গো থিটা বা কৌণিক সরণ। কৌণিক সরণ ওই টপিক গুলোই যেগুলো উপরে আমি লেখা লাইছি আগে, এই যে এখান থেকে। এটাই ওইখানে লেখলে ভালো হইব। কৌণিক সরণের টপিক গুলা এখানেই আসবে, দেখছো এবার। কৌণিক সরণ হলো তোমার থিটা, কৌণিক সরণ হলো কি তোমার থিটা, বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইংরেজিতে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই কৌণিক সরণটা কোনটা, এই যে চিত্রটা, এই চিত্রে এই যে থিটাটা মানে কতটুকু কোণ করছে। কারণ আমাদের গতি তো এখন বৃত্তাকার। এখন যদি তুমি সরণ বাইক করো, সরণ বাইক করলে তো তোমার এবনে বাইরিব, খাড়া বাইরিব, স্পর্শক বরাবর সরণ বাইরিব। যদি ধরো তুমি এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টে যাইতেছো, তাহলে তোমার কি এখানে স্কেল দিয়ে টান দিলে যে লাইনটা আইব, স্কেল দিয়ে টান দিলে যে লাইনটা আইব ওই লাইনটা না বাইরিব। রৈখিক রৈখিক সরণ তো হইলো তোমার একেবারে সোজা, স্কেল দিয়ে টান দিলে যে সরল রেখা হয় ওই সরল রেখা। কিন্তু আঙ্গ তো ওইটা লাগবে না, আঙ্গ তো এটা টপিকই বৃত্তাকার। এই কারণে আমরা নিতাছি কি কোণ, নিতাছি কোণ।
কারণ জিনিসটা ঘুরতেছে এভাবে না, কোণেই তো ঘুরতেছে। এই কারণে আমরা কোনটা বাইক করতে পারলেই আমরা বুঝুন কি এটা সরণ, কৌণিক সরণ। তাহলে থিটাই আঙ্গ কৌণিক সরণ। আর থিটা বের করার সূত্র কি, এই যে ম্যাথের সূত্রটা, এসএসসি হায়ার ম্যাথের সূত্রটা। আর নর্মালি তো প্রশ্নে তো দিয়েই থাকবো, বা অন্য সূত্র দিয়ে বাইক করা লাগতে পারে হয়তো। এসএসসি হায়ার ম্যাথের সূত্র। তারপর হইলো কি আঙ্গ কৌণিক বেগ। এরপর হইলো কি কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক বেগ রে আমরা কি দিয়ে ডিনোট করি, ওমেগা দিয়ে ডিনোট করি। ওমেগা দিয়ে আমরা কৌণিক বেগ ডিনোট করি। তো এটারও ওরকম সংজ্ঞাই আছে। গড়, গড় কৌণিক বেগের সংজ্ঞা, তারপর তাৎক্ষণিক কৌণিক বেগের সংজ্ঞা আছে। তো তাৎক্ষণিকটাই হইলো আঙ্গ মেন কৌণিক বেগ। তোমরা আমরা ফার্স্টের ক্লাসে যেগুলা দেখছিলাম না, ওগুলার মতোই। এই যে একটা হলো গড়, আর একটা কি তাৎক্ষণিক। একটা গড় আর একটা কি তাৎক্ষণিক। তো গড়টাতে ওই ওমেগা বার ইকুয়াল টু, ওমেগা বার ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি। আর যখন এটা আমরা সময়টা শূন্যের কাছাকাছি নিব, লিমিট দিব, যখনই সময়টা শূন্যের কাছাকাছি নিব তখনই তো লিমিট দিতে হইব। আর এটাই চেঞ্জ হয়ে ডেল্টা হয়ে যাবে কি ডিতে, ডিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে তখন সূত্র হইব কি তোমার, ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। এটাই আঙ্গ মেন সূত্র। এটা কি তাৎক্ষণিক বেগেরটা, ডি হলো তাৎক্ষণিকেরটা, আর ডেল যেটা উপরের ডেল যেটা, এটা কি আঙ্গ গড়েরটা। এই কনসেপ্ট গুলাও ওই আঙ্গ আগে যে গতির কনসেপ্ট গুলা দেখছি আমরা, ওগুলার মতোই, রিডিং পড়লেই বুঝবে। তো আমরা খালি মেনটাই লিখুন, মেন সূত্রটাই লিখুন। মেন সূত্রটা কি আঙ্গ, ওমেগা ইকুয়াল টু ডি ডিটি অফ থিটা, মানে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে তোমার কৌণিক সরণের, হ্যাঁ কৌণিক সরণের পরিবর্তনের হারই কি কৌণিক বেগ। এই যে থিটাটাই তো কৌণিক সরণ। আর নিচে যেহেতু ডিটি আছে মানে সময়ের সাপেক্ষে হচ্ছে। তারপরে এটা আঙ্গ লাগে না, এই সূত্র অত লাগে না। আঙ্গ মেনলি যেটা লাগে ওইটা আমরা লিখি। মেনলি লাগে হইলো আঙ্গ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এটা আঙ্গ মেনলি লাগে। ওমেগা ইকুয়াল টু কি 2 পাই বাই টি, এটা আঙ্গ মেনলি লাগে। এটা আঙ্গ লাগে। আর যদি বলে এন সংখ্যক বার ঘুরতেছে, এন সংখ্যক বার ঘুরতেছে, বার ঘূর্ণন করতেছে, তাহলে এই সূত্রটাতেই এন গুণ আকারে উপরে চলে যাবে, 2 পাই এন বাই টি। এই দুইটা সূত্র আঙ্গ মেনলি লাগে কৌণিক বেগের। এই দুইটা সূত্র মেনলি লাগে অঙ্ক টঙ্ক করার বেলা, এই দুইটা মেনলি লাগে। আর কৌণিক বেগের একক কি, কৌণিক, কৌণিক বেগের তোমার মাত্রা, মাত্রা হইলো তোমার, কৌণিক বেগের মাত্রা হইলো তোমার টি ইনভার্স 1। আর একক হইলো তোমার রেডিয়ান পার সেকেন্ড। একক হইলো তোমার রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড। এবার হইলো ওইটা দেখে নি, তুমি যে প্রশ্নটা করলা,
রেভলিউশন একটা। এই যে ঘূর্ণন কথা টানলাম না আমরা, ঘূর্ণন, এক ঘূর্ণন মানেই এক রেভলিউশন। এক ঘূর্ণন মানেই ওয়ান রেভলিউশন। রেভলিউশন, এক ঘূর্ণন মানেই কি? এক রেভলিউশন। আর এটার সংক্ষেপে লেখে কি? রেভ। সংক্ষেপে লেখে রেভ। আর এটা মানে হলো 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান। এটা এমনি চিন্তা করো তুমি, এই যে একটা বৃত্ত, বৃত্তের এক মাথার থেকে আরেক মাথায় যাওয়া মানে কয় ডিগ্রি কোণ? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণ। আর 360 ডিগ্রি মানে কি? 2 পাই। তাহলে আঙ্গু বৃত্ত পুরাটা যে ঘুরতাছে, পুরা বৃত্তটা কি? 2 পাই। আর আমরা বলতাছি কি? একটা ঘূর্ণনে মানে হলো এক রেভলিউশন। তাহলে এক রেভলিউশন মানে কি হইব? এক রেভলিউশন মানে তাহলে 2 পাই হইব। কারণ 2 পাই কোণই তো ওই অতিক্রম করলো। বুঝছো? তাহলে এক রেভলিউশন মানে কয় পাই? 2 পাই। বা এটা 360। এক রেভলিউশন মানে হলো তোমার একটা ঘূর্ণন, বা 2 পাই, বা কি 360 ডিগ্রি। এক ঘূর্ণন মানে এক রেভলিউশন, ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে যখনই তুমি রেডিয়ান থেকে রেভলিউশনে যাইবা, অঙ্ক টঙ্কতে, রেডিয়ান থেকে যখনই রেভলিউশনে যাইবা, তখনই তাহলে কি তোমার 2 পাই দিয়ে ভাগ করতে হবে। 2 পাই দিয়ে কি করতে হবে? 2 পাই দিয়ে ভাগ করতে হবে। অঙ্ক করার টাইমে দেখা যাবে এগুলো, সমস্যা নেই। তারপর হইলো আরেক কিছু সূত্র। ইয়েরটাও দেখা রাখি আমরা, রেভলিউশন পার মিটারেরটাও দেখা রাখি। আরপিএম। আরপিএম যেহেতু আনলামই আমরা রেভলিউশন, এটাও দেখি। এটা মানে কি? আরপিএম মানে হলো তোমার রেভলিউশন, রেভলিউশন পার মিনিট। আরপিএম মানে হলো রেভলিউশন পার মিনিট। তাহলে এক আরপিএম মানে কি? এক আরপিএম মানে হলো এক রেভলিউশন পার 1 মিনিট। তাহলে এক রেভলিউশন মানে কি? 2 পাই রেডিয়ান। এক রেভলিউশন মানে কি? 2 পাই রেডিয়ান। আর 1 মিনিট মানে কত সেকেন্ড? 1 মিনিট মানে হলো তোমার 60 সেকেন্ড। তাহলে এটা এক আরপিএম মানে হইব কি তাহলে? তাহলে ওইটা পাই যদি 2 দিয়ে কাটা যায়, তাহলে পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। মানে এটা জাস্ট দেখাইলাম তুমি কনভার্ট কেমনে করবা পরীক্ষার হলে। কারণ 1 আরপিএম তো আর দিব না, যে সংখ্যাটাই থাকবো ওইটা রেডিয়ান পার সেকেন্ডে নিতে হলে এই হিসাবে করতে হবে। বুঝছো? যে হিসাবটা দেখাইলাম আমরা। হ্যাঁ, হ্যাঁ, আরপিএমটা দিয়ে তুমি কৌণিক বেগের হিসাবগুলা, অঙ্কগুলা দেয় আরপিএম দিয়া। এটা তো কৌণিক বেগের এসআই একক। এটা কি? এসআই একক কৌণিক বেগের। এটা কৌণিক বেগের এসআই একক মাত্র দেখলাম না। প্রশ্নে আরপিএম দিয়েও থাকতে পারে। প্রশ্নে কি আরপিএম দিয়েও থাকতে পারে। এই আমরা অঙ্ক করতে থাকলেই পাবো। এরপরে আমরা দেখি
এরপরে কয়েকটা সূত্র দেখুন আমরা। এটা হলো তোমার ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা একটা সূত্র। এই ভিটা হইলো আঙ্গো রৈখিক বেগ, রৈখিক বেগ, রৈখিক বেগ। ওমেগাটা কি আঙ্গো কৌণিক বেগ, আর আরটা কি আঙ্গো ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তো এটা তো আমরা লিখছি কি স্কেলার ফরম্যাটে লিখছি, এটা তুমি ভেক্টর ফরম্যাটে লিখলে এমন হইবে, কারণ এখানে সবগুলা রাশিই তো ভেক্টর, আরও ভেক্টর, অবস্থান ভেক্টর, ব্যাসার্ধটারে অবস্থান ভেক্টর হিসাবে চিন্তা করতে পারো, কারণ দিক চেঞ্জ হইতেছে তো আর এর। এটা ধরো বৃত্ত, আর ধরো ব্যাসার্ধ ধরো 5 মিটার, তো এখানে যে দিক, এখানে আসলে তো দিকটা ভিন্ন না ব্যাসার্ধের, বা এখানে আসলে কি ব্যাসার্ধের দিক আবার ভিন্ন। তো এটা ক্রস প্রোডাক্ট করতে হয়, ভি ইকুয়াল টু কি ওমেগা ক্রস আর, রৈখিক বেগ ভি ইকুয়াল টু কি ওমেগা ক্রস আর। তো নিচেরটা অত লাগে না, উপরেরটা বেশি লাগে। আমরা এমসিকিউ টেমসিকিউ তে আসে তো এগুলা, উপরেরটা দিয়েই আমরা মেনলি অঙ্ক করি, নিচেরটা অত আসে না। তো এই চিত্রে আর কোনগুলা উঠি তো আমি দেখাইলাম, আর কি এই যে ব্যাসার্ধ গুলা, ব্যাসার্ধ গুলা তোমার আর। তো ভিটা হয় নর্মালি ধরো এই যে লাল কালির পয়েন্টে তুমি বেগ বেগ করবা, বেগটা কি বলছি আমরা, এটা রৈখিক বেগ। এখন রৈখিক বেগ তো এভাবে বেঁকা তো আর যাবো না, রৈখিক বেগটা হইব তোমার ট্যানজেন্ট, ট্যানজেন্ট বা স্পর্শক, বাংলায় কি স্পর্শক। মানে ওই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকো, বৃত্তে স্পর্শক আঁকো না তোমরা, ম্যাথে দেখছো, ওরকম একটা স্পর্শক যদি আঁকো বৃত্তে, বৃত্তে স্পর্শক আঁকলে এমন হইব, মানে একটা লাইন সরলরেখা আঁকলা বৃত্তের একটা বিন্দুতে, ওইটাই তো স্পর্শক। তো বৃত্তটা যদি এভাবে ঘুরে, তাহলে স্পর্শকের দিকটা হইব কি ওই যে খাড়া উপরের দিকে, তাহলে এই খাড়া উপরের দিকে যে বেগটা হইব, মানে এই যে লাল কালির সরলরেখাটা, এই সরলরেখা বরাবর যে বেগটা হইব, এই বেগটাই কি আঙ্গো এই, এই বেগটা হইলো বি, মানে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর। এরপরে দেখি আমরা কৌণিক ত্বরণ, এরপরে আমরা দেখি কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ আমরা ডিনোট করুম কি দিয়া, আলফা দিয়া। আর এই আলফা ইকুয়াল টু হইব কি আঙ্গো, আলফা ইকুয়াল টু হইব আঙ্গো ডাব ডি ডিটি অফ ওমেগা। এখন কিন্তু বেগের অন্তরীকরণ করতেছ তুমি, কৌণিক বেগের, কৌণিক বেগ না, উপরেরটা তো কি কৌণিক বেগ, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে তুমি কি কৌণিক ত্বরণ আলফা পাইতেছ। তো আলফার একক, আলফার মাত্রা হইলো তোমার টি ইনভার্স 2, আর তোমার একক হইব রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার।
তো আলফার একটা সূত্র আছে তোমার, উপরে যে সূত্রটা দেখলাম না, ভি ওমেগা আর, আর এর সাথে রিলেটেড, ওরকম আলফারও একটা আছে। আলফারও একটা আছে তোমার, সেটা হলো এ ইকুয়াল টু ওমেগা ক্রস আলফা। সেটা হলো এ ইকুয়াল টু ওমেগা ক্রস আলফা। এ, এ ইকুয়াল টু আলফা ক্রস আর, এ ইকুয়াল টু আলফা ক্রস আর, এইটা হলো সূত্র। আর তোমার এটা যদি তুমি ভেক্টর ছাড়া লেখো তাহলে কি হবে? এমন হইব তোমার আলফা আর, তখন আর ক্রস প্রোডাক্ট থাকবে না। এখানে এটা কি, এটা, এটা হলো তোমার রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ। এটা কি আঙ্গুর রৈখিক ত্বরণ। আর আলফা কি আঙ্গুর কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। আর আর তো কি আঙ্গুর ব্যাসার্ধ, আর কি আঙ্গুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ বা ব্যাসার্ধ ভেক্টর, ভেক্টর চিহ্ন দিলে ভেক্টর, আর চিহ্ন না দিলে শুধু ব্যাসার্ধ। তাহলে কৌণিক ত্বরণের মেন সূত্র এগুলাই যেগুলা লেখলাম। তো মেনলি এগুলা বেশি আছে। এই যে এটার নিচেরটা, এটা দিয়ে কি অঙ্ক করা যাবে এমসিকিউতে, এটা বেশি আছে। উপরে যেটা দিছি আমরা, এটা তো তোমার ডেফিনেশনের সংজ্ঞা, সংজ্ঞার সূত্র। এটা কি সংজ্ঞার সূত্র, এটা দিয়ে তো তোমার অঙ্ক দেয় না নর্মালি এমসিকিউতে, অত দেওয়ার সম্ভাবনা কম। আর এই ক্রস প্রোডাক্ট আলাটাও দেওয়ার সম্ভাবনা কম, কারণ ক্রস প্রোডাক্ট করতে টাইম লাগে যে। কিন্তু নিচেরটা তো ডাইরেক্ট সূত্র, নিচেরটা দিয়ে অঙ্ক করা ইজি হয় দেখে নিচেরটা দিয়ে এমসিকিউ দেয়। এখানে যেমন এটা ছিল বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো তোমার, এরপরে আমরা দেখি কিসের, একেবারে প্রথম ক্লাসে আমরা দেখছিলাম এই যে এসএসসি সূত্রগুলা, এটি আমরা কপি করি, এখান থেকে আমরা কপি করি। এমন সূত্র তোমার কৌণিকের বেলাও আছে। এই যে সূত্রগুলো আমরা লিখলাম, এটি কি আঙ্গুর রৈখিকের সূত্রগুলা, এগুলা কি রৈখিকের সূত্রগুলা, এগুলাই আমরা কৌণিকের বেলাতেও ইউজ করতে পারবো, সিমিলারি হইব। সিমিলারি কি হবে, তো তোমার উইটা প্রথমটা তো লিখতে কপি করি নাই, এস ইকুয়াল টু ভিজিটটা কপি করি নাই, তো ওইটা লেখি খারাপ। প্রথমে কি আসলে এস ইকুয়াল টু কি ভিটি, হ্যাঁ। তো এগুলাই আমরা কণিকেও এগুলার চেঞ্জ গুলা কি আমরা লিখি। তো এস রে আমরা লিখি এভাবে, থিটা ইকুয়াল টু, এস রে আমরা মেনলি লিখি থিটা মাইনাস থিটা নট, থিটা মাইনাস থিটা নট। থিটাটা হয় আঙ্গো শেষ কৌণিক সরণ, থিটাটা হইলো আঙ্গো কি শেষ কৌণিক সরণ, কৌণিক সরণ। আর থিটা নটটা হয় কি আদি
কৌণিক সরণ, থিটা নটটা হয় আদি কৌণিক সরণ। তাহলে এস রে আমরা লিখি কি থিটা মাইনাস থিটা নট। তো সহজের জন্য শুধু থিটাও লেখে অনেক টাইমে, কিন্তু বইগুলাতে দেখবে এইভাবে লেখা থিটা মাইনাস থিটা নট। এটা দিয়ে কি নির্দেশ করতেছে? এস নির্দেশ করতেছে সরণ, কৌণিক সরণ। মানে আমরা রৈখিকের যে এসটা ইউজ করি, কৌণিকের বেলায় এই থিটা মাইনাস থিটা নটটা ইউজ করি। তো এটা ইকুয়াল টু কি ভিটি। তো ভি এর জায়গায় হয়ে যাবো কি তাহলে ওমেগা টি, ভি এর জায়গায় হয়ে যাবো কি তাহলে ওমেগা টি, ওমেগা টি। এটা হলো আঙ্গো একটা সূত্র। তো এটা মেন বইয়ে দেখবে এইভাবে লেখা না, মেন বইয়ে দেখবে এই থিটা মাইনাস থিটাটা ওই পাশে পাঠাই দিচ্ছে, তাহলে থিটা নট প্লাস এভাবে লেখা। এভাবে লেখা। তো তোমার যেমনি মন চাই অমনি মনে রাখো, সমস্যা নেই। তারপরে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটার চেঞ্জটা কি হইব? এটার চেঞ্জটা আমরা লিখি দুইটাই বেগ, ভি রে আমরা ওমেগা দিয়া লিখি, আর ইউ রে ওমেগা নট দিয়া লিখি। আর এটা কি ত্বরণ, এটার আমরা কি দিয়ে লিখুম? আলফা দিয়ে লিখুম। আর টি তো টি সময়। তাহলে ওমেগা কি? আমি ওমেগা হইলো শেষ বেগ। ওমেগা কি? শেষ কৌণিক বেগ। শেষ কৌণিক বেগ। ওমেগা হইলো শেষ কৌণিক বেগ। আর ওমেগা নট কি? আদি কৌণিক বেগ। ঠিক আছে? এবার আলফা কি? আলফা হইলো কৌণিক ত্বরণ। আলফা কি? কৌণিক ত্বরণ। তাহলে সেম পরেরটাতে কি এস আছে, যেহেতু এস কি লিখবো আমরা থিটা মাইনাস থিটা নট ইকুয়াল টু হইব তাহলে আঙ্গো ওমেগা প্লাস ওমেগা নট বাই টু। আর পুরাটার সাথে কি গুণ? পুরাটার সাথে টি গুণ। তারপরে তারপরটা কি হইব? সেম আঙ্গো কি আছে? এস আছে। এস এর রিপ্লেস করুন কি দিয়া? থিটা মাইনাস থিটা নট দিয়া। এস এর রিপ্লেস করতেছি থিটা মাইনাস থিটা নট দিয়া। এরপরে এরপরে তুমি বলো ওমেগা নট টি, তারপর আলফা টি স্কোয়ার। আলফা টি স্কোয়ার। তারপরেরটা বলো। টু আলফা, তারপর পুরাটার সাথে গুণ থিটা মাইনাস থিটা নট। দেখছো তাহলে সূত্র? তো এই কৌণিকের সূত্রগুলা যেটি হলুদ কালি দিয়া লিখছি, এগুলা কি কৌণিকের গুলা? হলুদ কালির গুলা কি কৌণিকের? এই কৌণিকের গুলা তো আঙ্গ মনে রাখাটা কঠিন। কৌণিকের সূত্রগুলা, কৌণিকের বাকি বৃত্তাকার বৃত্তীয় গতির গুলা, গতির সূত্রগুলা। এই কৌণিক বা বৃত্তীয় গতির সূত্রগুলা তো মনে রাখা কঠিন, কিন্তু আমাদের যে 9-10 এর সূত্র আছে সেটার সাথে মিলায়া তুমি সহজেই মনে রাখতে পারো। 9-10 এর সাথে মিলায়া তুমি সহজেই কি মনে রাখতে পারবা। কারণ এই যে এই সূত্রগুলা যে তুমি বাই মারিলা, এগুলা তো তুমি মুখস্থ বলো নাই, তুমি তো দেখা দেখেই বলতে পারলা। তো বুঝতে হইব মেনলি ওই থিটা মাইনাস থিটা নট মানে কি এস সরণ। আর বাকি তো সব ইজি। বাকি সব কি? বাকি সব ইজি। ওইটাই হলো মেন জিনিসটা। এস এর জায়গায় আমরা থিটা মাইনাস থিটা নট নিছি। আর টি মানে তো সময়, ওইটাও লেখা রাখি। আর কিছু তো বাদ নাই।
এই সূত্রগুলা দিয়েই তোমার অঙ্ক করতে হবে। এরপর হইলো তোমার ইউনিফর্ম সার্কুলার মোশন। আমরা যা দেখতেছি এটি ইউনিফর্মই, তোমার ইন্টারে যেটি দেখতেছি ওগুলাই। মেনলি আমরা কেন্দ্রমুখী ত্বরণটা দেখুন, এখন কেন্দ্রমুখী ত্বরণটা দেখি। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণটা দেখুন এটা। তো কেন্দ্রমুখী ত্বরণটা ধরো এই যে বৃত্তাকার পথে আঙ্গু গতিটা, আর এটা কি কেন্দ্র। ধরো এই যে বেগ, ট্যানজেন্ট বরাবর বেগ ভি, ট্যানজেন্ট বরাবর কি বেগ ভি। তাহলে আঙ্গু কেন্দ্র বরাবর যে ত্বরণটা থাকবো ওই ত্বরণটা হইব কি এ সি, মানে এই যে কেন্দ্রমুখী ত্বরণ। এই সি দিয়েই আমরা কি বুঝাই, কেন্দ্রমুখী ত্বরণ, বা শুধু এ, বা শুধু এ। এটা এমনি চিন্তা করো যে ধরো তুমি একটা পাথরের টুকরাতে, ছোট পাথরের টুকরাতে সুতা বানলা, সুতা বাইন্দা তুমি ঘুরান শুরু করলা। তুমি ঘুরান শুরু করলা, ধরো এই যে পাথর, তুমি এক প্রান্তে সুতা লাগায়, ধরো তুমি এখানে, তুমি এটা ঘুরানো শুরু করলা, এই যে ঘুরতাছে ঘুরতাছে ঘুরতাছে। তাহলে এইভাবে যদি ঘুরতে থাকে, তাহলে তোমার ত্বরণ একটা কিন্তু এই যে সুতা বরাবর কিন্তু একটা টান কাজ করবে, যেটা তুমি ধইরা রাখছো। এই টানটা যদি তুমি ছাইড়া দাও, তাহলেই কিন্তু তোমার বলটা বলটা ছিটকে চলে যাবে কোন বরাবর, স্পর্শক বরাবর। স্পর্শক বেগ ভি, ভি বরাবর চলে যাব, কারণ তুমি তো ঘুরাইতেছো এইভাবে। তুমি কিভাবে ঘুরাইতেছো দেখছো, মানে এইভাবে, এইভাবেই ঘুরাচ্ছ, তুমি তো ঘুরাচ্ছ। তাহলে এই যে তোমার দিক বরাবর যেটা, এটাই হলো কি এসি, মানে কেন্দ্রমুখী ত্বরণ। তোমার দিক বরাবর যেহেতু বল আছে, আর বল থাকলে কি আছে, ত্বরণও আছে। এই ত্বরণটাই কি কেন্দ্রমুখী ত্বরণ। মানে বৃত্তের ব্যাসার্ধ বরাবর, বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকেই কেন্দ্রমুখী ত্বরণ বলে। দেখছো বৃত্তের কি বরাবর, ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র বরাবর ব্যাসার্ধ উপরে দিয়া, ব্যাসার্ধও তো কেন্দ্র দিয়েই যায়, তাহলে ওইটাই মানে কেন্দ্র আর ব্যাসার্ধর দিকটাতেই, কেন্দ্র আর ব্যাসার্ধর দিকটাতেই, কেন্দ্র বরাবর ব্যাসার্ধ বরাবর কেন্দ্র দিকে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এটাই কি আঙ্গ কেন্দ্রমুখী ত্বরণ। তো এটার মেন জিনিস হইলো আঙ্গ সূত্র, কেন্দ্রমুখী ত্বরণের মেন জিনিস কি আঙ্গ সূত্র। এ সি দিয়ে আমরা ডিনোট করি, বা শুধু এ দিয়ে ডিনোট করি। আর এটা হইব কি, এটা হইব তোমার ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই সূত্রটাই আঙ্গ মেন। এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, এটা দিয়ে এমসিকিউ থাকবেই। বুঝছো? আর যদি তুমি ভেক্টর ফর্ম দিয়ে লেখো, ভেক্টর ফর্ম দিয়ে লিখলে এমন সূত্র আসে, এসি ইকুয়াল টু তোমার ওমেগা ক্রস ভি। তো তুমি এ দিয়েই লেখো কেন্দ্রমুখী ত্বরণ এ, এসি দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, কারণ মেন বই এ দিয়েই লেখছে। এ দিয়া এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এটা তুমি কয়েক জায়গাতেই হয়তো দেখছো। এ ইকুয়াল টু কি, বি স্কোয়ার বাই আর, নিউটনীয় বলবিদ্যাতেও হয়তো দেখছো।
এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, বা ওমেগা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার আর। আবার এই ওমেগা ডাইরেক্ট নাও দেওয়া থাকতে পারে, তখন তুমি ওমেগা বের করে নিবা। বের করে নিবা। ওমেগা বের করার কিন্তু অনেক সূত্র দেখছি আমরা। ওমেগা বের করার কি অনেক সূত্র দেখছি আমরা উপরে, এগুলা দিয়া তুমি ওমেগা বের করে নিতে পারো। তাহলে আমরা অঙ্ক শুরু করি। এটা দিয়ে শুরু করি। দেখো কি লেখা, একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য। হুম, হ্যাঁ, একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 0.1 মিটার হলে এর কৌণিক বেগ ও প্রান্তের রৈখিক বেগ নির্ণয় করো। সোজা অঙ্ক, বুয়েট 4-5-এ আসছে, এমসিকিউ তে আসছে, এমসিকিউ আসা অঙ্ক, এমসিকিউর অঙ্ক এটা। তো দেখো কি দেওয়া আছে, ঘড়ির কাঁটার দৈর্ঘ্য, মানে ঘড়ি তো গোল থাকে, আর ঘড়ির কাঁটাটা দিয়ে এখানে মিন করতেছে আর, ব্যাসার্ধ আর। তাহলে 0.10 মিটার, এটা কি ব্যাসার্ধ আর নির্দেশ করতেছে। আঙ্গ বাইক করতে বলছে কৌণিক বেগ, মানে কি ওমেগা, আর রৈখিক বেগ, রৈখিক বেগ মানে ভি, এই দুইটা বাইক করতে বলছে, আর যেটা দেওয়া আছে ওইটা কি আর। তাহলে আমরা ওমেগা বাইক করুম আর কি ভি বাইক করুম। তো ওমেগাটা আমরা বাইক করি, ওমেগা হইল আঙ্গ 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু কি 2 পাই বাই টি। তো এখানে বলছে দেখো, একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য, কিসের কাঁটা বলছে দেখো, সেকেন্ডের কাঁটা। তাহলে 2 পাই বাই টি। তাহলে একটা জিনিস চিন্তা করো, ধরো এটা সেকেন্ডের কাঁটা, ওইটা একবার জায়গা চেঞ্জ করলে ওই কতটুক দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ড। 1 সেকেন্ড অতিক্রম করে, 1 সেকেন্ডে ওই একটা ঘরই অতিক্রম করে। এখন সেকেন্ডের ঘর, সেকেন্ডের কাঁটা ঘড়ির কয়টা ঘর অতিক্রম করে, দেওয়াল ঘড়ি অ্যানালগ ঘড়ি যদি তুমি দেখো, তাহলে দেখবা 60টা। তোমরা মনে এগুলো স্কুলেও পড়ছিলা। হ্যাঁ, তো ঘড়ির সেকেন্ডের কাঁটা কিন্তু 60 ঘর অতিক্রম করে, 60 ঘর অতিক্রম করে সেকেন্ডের কাঁটা। বা তুমি 60 ঘর না বুঝলে তুমি এমনি চিন্তা করো, এক এক মিনিটে, 1 মিনিটে একটা সেকেন্ডের কাঁটা, ধরো এখান থেকে কইতে যাত্রা শুরু করে, ভারতে যাত্রা শুরু করে না, ভারতে যাত্রা শুরু করে, ভারতে যাত্রা শুরু কইরা আবার তো ভারতেই আইসা পড়ে। হ্যাঁ, 1 মিনিটে সেকেন্ডের কাঁটা কিন্তু পুরা ঘড়ি কভার কইরা লায়, মানে একটা ঘূর্ণন করে, একটা ঘূর্ণন করে, একটা ঘূর্ণন করে কি 1 মিনিটে, 1 মিনিটে কে করে, সেকেন্ডের কাঁটা, কে করে, সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তাহলে একটা রেভলিউশন দিতে, একটা রেভলিউশন দিতে, 1 রেভলিউশন দিতে সেকেন্ডের কাঁটার 1 মিনিট সময় লাগে। তাহলে সেকেন্ডের কাঁটার সময় লাগে কত, 1 মিনিট। তাহলে সময় টিটা হইব কত, তাহলে সময় টি হইব আঙ্গো 1 মিনিট বাকি 60 সেকেন্ড। এই কারণে টি এর জায়গায় আমরা দিব কত, 60। হ্যাঁ, পর্যায়কাল,
হুম, পর্যায়কাল মানেই কি পুরা টোটাল সময়টা না, যতক্ষণ সময় ঘুইরা আসলো আবার ওই পয়েন্টেই। যেমন এই ভারত থেকে আমরা তো ধরি নর্মালি ঘড়ির কাঁটাতে, ভারত থেকে ঘুইরা আবার ভারতে আসতে 1 মিনিট লাগে না সেকেন্ডের কাঁটার। কারণ সেকেন্ডের কাঁটা তো 60 সেকেন্ড মানে কি 1 মিনিট। তাহলে 60টা গড় ওই অতিক্রম কইরা আবার ভারতেই আসে। অ্যানালগ ঘড়ি থাকলে, দেওয়াল ঘড়ি থাকলে তুমি বুঝবা। দেওয়াল ঘড়ি তো এখন অনেকেই বুঝে না, তো থাকলে বুঝবা। তো এটা বাইক করো, ক্যালকুলেটরে বসা এটা বাইক করো। কত? 0.105। তাহলে এটার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। আর এরপরে আঙ্গো যাইতে জানতে চাইছি কি, রৈখিক বেগ জানতে চাইছি এরপরে। তাহলে রৈখিক ওমেগা বাইরে গেলে তো রৈখিক বেগও বাইক করবা, ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা তো আমরা বাইর করছি 0.105, আর আর কত? 0.10। আর এই যে আর হইলো 0.10, এটা প্রশ্নেই দেওয়া আছে। আর 0.10, তাহলে এই দুইটা বসায় দাও, গুণ করো কত আসে দেখো। 0.0105। তো এইটার একক কি বুঝলে? যেহেতু রৈখিক বেগ মিটার পার সেকেন্ড, তাহলে যদি মিনিটের কাটা বলতো, তাহলে মিনিটের কাটা, তুমি বলতেছো যে সেকেন্ডের কাটা না বলে যদি মিনিটের কাটা বলতো, তাহলে মিনিটের কাটাটা কি হয়? একটু ছোট হয় না? আর ওইটা তো তোমার মিনিটের কাটাটা, এটা তোমার পুরা ঘুইরা আসতে কত মিনিট লাগে কত? 1 ঘন্টা লাগে না? 60 মিনিট লাগে। ভারতে যদি যাত্রা শুরু করে, তাহলে আধা ঘন্টা, মানে ধরো 12টা 30 বললো, 12টা 30 মানে তখন মিনিটের কাটাটা কই আসে? তখন এইখানে আসে না? 12:30 মানে তো এইখানে কাটা থাকে। তো এই কাটা যখন আবার 12টাতে আইসা পড়বো, তখন কি? তখন দেখবো 1টা বেজে গেছে গে। ঘন্টার কাটা 1টাতে গেছে গে তাহলে। তো সোজা ভাবে চিন্তা করো যে মিনিটের কাটা তো পুরাটা ঘুইরা আসতে, এখান থেকে পুরাটা ঘুইরা আসতে ওর লাগে 1 ঘন্টা। তার মানে 60 মিনিট লাগে। ওইও কিন্তু মিনিটের কাটাও কিন্তু 60 মিনিটই, মানে 60 গড়ই অতিক্রম করে। মিনিটের কাটাও কি 60 গড়ই কিন্তু অতিক্রম করে। তাহলে এক, তাহলে ওর টিটা, বড় হাতের টিটা হইব কি তাহলে? 1 ঘন্টা, 1 আওয়ার বা 60 মিনিট। পরে এটার মিনিট থেকে আবার কি সেকেন্ডে কনভার্ট করবা, মিনিট থেকে আবার সেকেন্ডে কনভার্ট করবা। এটা কি ঘন্টার কাটার বেলা, ওই মিনিটের কাটার বেলা, হ্যাঁ মিনিটের কাটার বেলা। হ্যাঁ, এটা হলো তোমার মিনিটের কাটার বেলা, মিনিটের কাটার বেলা। ঠিক আছে এবার? তাহলে ঘন্টারটা কিভাবে হইব? ঘন্টারটাও এইরকমই, সেম। পুরা একটা ঘন্টার কাটা পুরা ঘুইরা আসতে কতক্ষণ সময় লাগে? হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ। ঘন্টার কাঁটা তো 12টা ঘর অতিক্রম করে। 12টা ঘর আছে কিন্তু, গইনা দেখো। হুম। তারপরেরটা দেখো, এটা দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন।
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 5.2 ইন্টু 10^11 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে 2.2 ইন্টু 10^6 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। ইলেকট্রনের কেন্দ্রমুখী ত্বরণ কত? মানে এখানে তোমার কি কি দেওয়া আছে দেখো। ব্যাসার্ধ দেওয়া আছে। এটা এটাও কিন্তু একটা বৃত্তাকার গতি। এটাও কিন্তু কি একটা বৃত্তাকার গতি। বলছে না হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। নিউক্লিয়াস তো থাকে কি কেন্দ্রে, তাহলে তার কক্ষপথ কি? মানে এই যে তোমার পরিধিটা, এখান দিয়ে ধরো ইলেকট্রনটা ঘুরতাছে এখান দিয়ে ইলেকট্রন, আর এই ব্যাসার্ধটা দেওয়া আছে, এই ব্যাসার্ধটা কি আর, ধরো এটা কি ব্যাসার্ধ আর। বলছি কি আঙ্গ, এই কক্ষপথে বেগও দেওয়া আছে, বেগে ঘুরছে। এই বেগটা কি কিসের বেগ? এই বেগটা কিন্তু ভি, এটা কিন্তু ভি রৈখিক বেগ। মানে এই বেগটা দেওয়া আছে তোমার ভি রৈখিক বেগ দেওয়া আছে। আর আঙ্গ বাইক করতে বলছি কি কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ তাহলে কি, এই যে এভাবে কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, মানে এসিটা আঙ্গ কি বাইক করতে। তাহলে এসি সূত্র কি, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো ভি তো দেওয়াই আছে 2.2 ইন্টু 10^6, এই পুরাটার স্কোয়ার। আর আর দেওয়া আছে 5.2 10^11, 5.2 ইন্টু 10^11। তো এটা বের করলে আঙ্গ কেন্দ্রমুখী ত্বরণ বেড়ে যাবে। বলো 9.30 তারপর। ও সমস্যা নাই, এটা তাহলে তুমি ভাবো, এটা তোমার এটা আসবে, এটা আসবে তাহলে তোমার এমন আসবে, এটাই কি তোমার অ্যান্সার। ওই প্রশ্ন তুলছো? তাহলে এবার দেখো এই যে কুমিল্লা বোর্ড 17 বা পরে তুইলো সমস্যা নাই, তুমি এখন বুঝা নাও পরে তুইলো। তো ওইখানে দেওয়া আছে কি দেখো। তো প্রথম প্রশ্নটা আমরা আগে দেখি, উদ্দীপক এখন পড়লে হয়তো বুঝবা না। লেখছে কি প্রথম পাকাটির প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ চাইছে। মানে প্রথম পাকার কেন্দ্রমুখী ত্বরণ বাইর করতে পারবে। প্রথম পাকার কেন্দ্রমুখী ত্বরণ, এটা আঙ্গ কি গোল। প্রথম পাকার কি কেন্দ্রমুখী ত্বরণ। তো প্রথম পাখা বলছে কি দুইটা ব্যাস দিছে, একটা হলো তোমার এটা আর একটা হলো এটা, ব্যাসের দুটি বৈদ্যুতিক পাখা। তাহলে প্রথম পাখা ব্যাসার্ধ কি হইব, তাহলে ব্যাস ভাগ 2, তাহলে এটা অ্যান্সার কত হইব। এটা যদি করো তাহলে আমি কইরা দেখাই তোমার 71 সেন্টিমিটার হইব।
আর এটা যদি মিটারে নাও 0.71 মিটার হইব, তাহলে এটা কি প্রথম পাখাটার হিসাবই করতেছি আমরা, মানে এটাই নিছি আমরা, এই সংখ্যাটা নিছি, পরের টাঙ্গ লাগবো না, পরের টাঙ্গ লাগবে। এরপরে বলছি কি প্রথম মিনিটে, প্রথমটি মিনিটে লেখছে প্রথমটি মিনিটে 150 বার ঘুরে, তাহলে প্রথমটি মিনিটে ঘুরে কতবার? প্রথমটি মিনিটে ঘুরে 150 বার, 150 বার, মানে n1 ইকুয়াল টু ঘূর্ণন সংখ্যা n1 ইকুয়াল টু কি? ঘূর্ণন সংখ্যা n1 ইকুয়াল টু কি 150, আর আঙ্গুল লাগবো কি কেন্দ্রমুখী ত্বরণ লাগবে। ওই সময় তো দিছে, হ্যাঁ সময়ও দিছে তোমার, প্রথমটি মিনিটে বলছে, মিনিটে 150 বার করে, মানে t1 হইলো তোমার 1 মিনিট বলছে, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, সময়ও দেওয়া আছে, তাহলে আঙ্গুল লাগবে হইলো কেন্দ্রমুখী ত্বরণ এসি বাইক করতে বলছে আঙ্গুল। হ্যাঁ, তো এসি বাইক করতে হইলে আঙ্গুল সূত্র কি? এসি ইকুয়াল টু কি ওমেগা স্কোয়ার আর, এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর হইলো সূত্র। তো আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু 2 পাই n বাই টি। তো টি তো আমরা ছোট t1 দিয়ে রিপ্লেস করে দেব, টি রে কি দিয়ে রিপ্লেস করে দেব? t1 দিয়ে, আর n রে আমরা রিপ্লেস করে দেব n1 দিয়ে, কারণ n1 ধরছি আর t1 ধরছি, এই দেখছো n1 আর t1 ধরছি যে আমরা, তাহলে এই দুইটা মান বসায় দিয়ে আমরা ওমেগাটা বাইক করি। 2 পাই n1 আসলে কত 150, আর টি কত 60, তাহলে এটা কত আসে? এটা আসে তোমার 5 পাই, 5 পাই রেডিয়ান পার সেকেন্ড, এটা আসে 5 পাই রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা আসে হলো আমার অ্যান্সার 5 পাই রেডিয়ান পার সেকেন্ড, এটা হলো ওমেগার অ্যান্সার আসে। তাহলে এই ওমেগার অ্যান্সারটাই আমরা এখানে বসায় দিই, ওমেগার জায়গাতে বসে পড়বো কি 5 পাই, আর পুরাটার উপর কি স্কোয়ার, এবং আর কত, আর মানে কি ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ, হ্যাঁ, তো এটা ছিল r1 মেনলি, r1 দিয়ে দিই, r1, আর এটা কি 0.71 মিটার, 0.71 মিটার, 0.71 মিটার, 0.71, তাহলে এটা যদি তুমি হিসাব করো তাহলে আসবো 175.185, এটা আসবো তোমার অ্যান্সার। আর এটা রেখে কইব কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এটা কি ত্বরণ ছিল, ত্বরণ, তো এটাই হলো আমার অ্যান্সার। তো ওমেগাটা কই গিয়ে ইউজ হয়েছে দেখছো, ওইখানে ইউজ হয়েছে। ওমেগা তুমি সাইড নোটে বেক করে নিলে সমস্যা নাই। তারপরে পুরা অঙ্কটা তুলছো কি? পুরা অঙ্কটা তুললে তো ভালো। তারপরে খতে দেখো কি লেখছে, খতে বলছে যে সুইচ বন্ধ করার পর থেমে যাবার আগ পর্যন্ত উভয় পাখা কি সমান সংখ্যক বার ঘুরে থেমেছে যাচাই করো, এইটা জানতে চাইছি। তো দেখো এবার দুইটা পাংখারই তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ বাইর করতে পারবা, সমস্যা নেই। তারপর বলছে প্রথমটি মিনিটে 150 বার এবং দ্বিতীয়টি মিনিটে 180 বার ঘুরে, এই যে দ্বিতীয়টা 180 বার, বেগুনি কালার দিয়ে দ্বিতীয়টা মার্ক করি। আর দুইজনেরই টাইম সেম, দুইজনেরই কি টাইম সেম, এই যে 2 সেকেন্ড বলছে, 2 সেকেন্ড পর দুইজনেরই টাইম সেম, টি 2 সেকেন্ড। তো আঙ্গু বাইক করতে হইব 2 সেকেন্ড পর কি বলছে, দেখো 2 সেকেন্ড পর থেমে যায়, থেমে যায় মানে কি শেষ বেগ 0, শেষ কৌণিক বেগ ইকুয়াল টু কি 0,
থেমে যায় মানে শেষ কৌণিক বেগ হইল 0। হ্যাঁ, তাহলে ওমেগা ইকুয়াল টু কিউ 0। তার মানে কি ওমেগা ইকুয়াল টু কিউ 0। এটাই হইলো আমরা এটাই এখন অঙ্ক করব। এটাই আমরা অঙ্ক করব, এই কনসেপ্ট গুলা দিয়েই অঙ্ক করব। তাহলে আমরা সরণটা বের করি। সরণের সূত্রটা কি আছে? থিটা মাইনাস থিটা নট ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা বাই 2। এই পুরাটার সাথে কি গুণ? টি গুণ। এটা আসলে কি আমরা সরণের সূত্রটা। তো সরণ কৌণিক সরণ বের করলেই হইব। এটা কি আমার কৌণিক সরণটা ছিল, এটা বের করলেই হইব। এটার যার বেশি সেই কি বেশি বার ঘুরছে, আর এটার যার কম সে কি কম বার ঘুরছে। না, এত কিছু চাই না, জানতে চাইছে সমান সংখ্যক বার ঘুরছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা তো আমরা বাইক করুমি, কতবার ঘুরছে ওইটা আমরা সমান দেখানোর জন্য তো আমার এটা বাইক করতে হইব কে কতবার ঘুরতাছে। তো কে কতবার ঘুরতাছে এটা বের করার জন্য আমাদের কৌণিক সরণই বের করতে হয়। কৌণিক সরণই বের করতে হয়। তাহলে এটা হইলো ধর প্রথম পাকার জন্য, এখন যেটা করতেছি এটা হইলো প্রথম পাকার জন্য, প্রথমটা। তো প্রথমটাতে সবগুলার নিচে ওয়ান দিয়া দিলে ভালো হয়, ওয়ান দিয়া দাও সব নিচে। ঠিক আছে, টি তো একই, এই কারণে সবার নিচে, বাকি সবার নিচে ওয়ান দিয়ে দিলাম। তো ওমেগা নট ওয়ান, এটা কত? ওমেগা নট ওয়ান মানে প্রথমটার কৌণিক বেগ, আদি কৌণিক বেগ কত? দেখো প্রথমটার আদি কৌণিক বেগ আমরা আগের অঙ্কে করছি, এটা এটা কিন্তু প্রথমটার আদি কৌণিক বেগ আছে 5 পাই। তাহলে এটা হইব কি 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর এই যে ওমেগা ওয়ান যেটা, এটা কি শেষ বেগ না? এটা তো শেষ বেগ, এটা হইব কি? এটা হইব আঙ্গু 0, কারণ ফ্যানটা থাইমা গেছে, পাখাটা থাইমা গেছে। আর নিচে কি 2, আর পুরাটার সাথে গুণ আছে টি। আর টি কত? টি হইলো তোমার 2। 60 হইব কেন? 60 হইব কেন? বলছে না সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর হবে পাখা থেমে গেল। মানে 2 সেকেন্ডই চলছে, দুইটা ফ্যানই কি 2 সেকেন্ডই চলছে। তুমি তো সুইচ বন্ধ কিরা দিছো, এখন ওই 2 সেকেন্ড দুইজনই ঘুরছে, ঘুরা আলা থাইমা গেছে দুইজন। তাহলে সময়টা হইব আঙ্গু 2 সেকেন্ড এখানে, দ্বিতীয় অঙ্কের বেলা সময়টা হইব 2 সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার হইব কত? 5 পাই। এটার অ্যান্সার বেরিব 5 পাই। আর এটা কি আঙ্গু সরণ, কৌণিক সরণ 5 পাই। আর এটা একক কিভাবে? এটার এককটা কি? রেডিয়ান। এটার এককটা কি? রেডিয়ান। তো আঙ্গু তো বলছে ঘূর্ণন সংখ্যা, তো আঙ্গু রেভুলেশনে নিতে হবে। ঘূর্ণন সংখ্যার জন্য আঙ্গু কিভাবে নিতে হবে? রেভুলেশন নিতে হবে। তাহলে ঘূর্ণন সংখ্যা বলছে না, ঘূর্ণন সংখ্যা বলছে দেখে আঙ্গু রেভুলেশনে নিতে হবে। তাহলে 5 পাই রে আঙ্গু 2 পাই দিয়ে ভাগ করতে হবে। 5 পাই ভাগ তাহলে দিতে হবে কি 2 পাই। তাহলে এটা হইব কি? এটা কিন্তু আড়াই, আড়াই হইব, আড়াই। হ্যাঁ, আড়াই রেভলিউশন। এটা হলো একটা অ্যান্সার প্রথম পাকার। এটা এটা কি প্রথম পাকারটা। তাহলে এই সেম স্টেপ আমরা দ্বিতীয়টার জন্য করব। তো দ্বিতীয়টার জন্য আমরা করি এবার দ্বিতীয়টার আদি বেগটা বাইক করে নিতে হইব, কারণ আদি বেগ তো আমরা আগে বাইক করি নাই। আগে বাইক করছি কি? আগে করি নাই, এখন কইরা নিই।
দ্বিতীয় পাখার আদি বেগটা বাইর করি। পাখার আদি কৌণিক বেগ, আদি কৌণিক বেগ, দ্বিতীয় পাখার আদি কৌণিক বেগ হইব কি ওমেগা নট 2 দিয়া দিই এটা নিচে। আর এটা প্রশ্নে দেওয়া কত, দেখো এই যে এখান থেকে পড়ো, প্রথমটি মিনিটে 150 বার আর দ্বিতীয়টি মিনিটে ঘুরে 180 বার। এই যে বেগুনি কালিরটা, দ্বিতীয়টা মিনিটে ঘুরে কত, 180 বার। তাহলে এইটাই তো আসলে কি তার আদি বেগ। আর তখন এটা এই বেগে ঘুরতাছিল, এই বেগে ঘুরতাছিল ফ্যানটা। পরে যখনই তুমি সুইচটা বন্ধ কইরা দিছো, তখন এটা হয়ে গেছে কি আদি বেগ। তারপর 2 সেকেন্ড পরে ফ্যান থাইমা গেছে, ফ্যান থাইমা গেছে, পরে শেষ বেগ হয়ে গেছে কত, 0। তাহলে বুঝছো কাহিনী। তাহলে এই যে 180 যেটা, এটা কিন্তু এই 180 যেটা, এটা কিন্তু তোমার আদি বেগ ছিল যখন তুমি সুইচ বন্ধ কইরা দিছো তখন। আর 2 সেকেন্ড পরে শেষ বেগ পাইছো 0। তাহলে 180 আদি বেগটা কত, 180। 180 একক কি দিছে, রেভলিউশন পার মিটার। পার মিটার বলছে না, 1 মিটার 1 মিনিটে যতগুলা রেভলিউশন দেয়, ওইটাই তো বলছে প্রশ্নে। এক বলছে না 1 মিটারে 180 বার ঘুরবে। এই যে 1 মিনিটে 180 বার ঘুরে। হ্যাঁ, তাহলে 1 মিনিটে 180 বার ঘুরলে, তাহলে জিনিসটা কি লিখছি আমরা, 180 রেভলিউশন পার মিনিট। এটার এখন আমি চেঞ্জ করতে হবে, 180 রেভলিউশন পার 1 মিনিট। পরে এটারে আমি চেঞ্জ করতে হবে 180 রে থেকে আর কিসে নিতে হইব, রেড রেডিয়ানে নিতে। তাহলে 2 পাই দিয়ে গুণ, বাই। আর 1 মিনিট মানে কত, 1 মিনিট মানে হলো তোমার 60 সেকেন্ড। এটা যদি বাইক করো কত হয়, এটা বাইক করলে হইব তোমার 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখানেও তোমার শেষ বেগ কত, দ্বিতীয় পাখার শেষ বেগ কত, দ্বিতীয় পাখারও শেষ বেগ 0। এবং দ্বিতীয় পাখাতেও আমরা কি করব, কৌণিক সরণ বের করব। তাহলে থিটা মাইনাস থিটা নট। এটা হলো কি আঙ্গুর সূত্র। আর এখন এটা যেহেতু 2 নাম্বারটা করতেছি, তাহলে 2 লেখা দিই। হুম,
এটার সময় কি? এটার সময় 2 সেকেন্ড। তাহলে এটা কত হয়? 6 পাই একক কি? রেডিয়ান। আর এরপরে রেভলিউশনের জন্য কত আসে? 3 আসে, 3। 3 আসে। তাহলে আগে কত আসছে? আগে দেখো 2.5 আসছে, 2.5। আর এখন আসছে কত? 3। তাহলে কে বেশি ঘুরছে? দ্বিতীয় পাখাটা তাহলে বেশি ঘুরছে। তাহলে দ্বিতীয় পাখাটা 3 বার ঘুরছে আর প্রথম পাখাটা 2.5 বার ঘুরছে। তাহলে সমান সংখ্যক বার কি ঘুরছে? সমান সংখ্যক বার ঘুরে নেই। তাহলে ওইটাই লেখা দাও, পাখা দুটি সমান সংখ্যক বার ঘুরবে না। পাখা দুটি সমান সংখ্যক বার ঘুরবে না। বুঝছো তাহলে অঙ্ক? ওটি দ্বিতীয়টার হিসাব অত ভালোভাবে দেখাই নাই, ওই তীর দিয়া দিছি জাস্ট। বোঝা যায়? বুঝবা আশা করি। এতটা দুর্বল না, পরে দেখা যাবো। পরে দেখা যাবো এতটা দুর্বলই হয়ে গেছো, এটাই পারতাছো না। হ্যাঁ, শেষ। পেজ নিয়েছিলাম 49টা, 39এই শেষ। এই চ্যাপ্টার শেষ তাহলে। এই চ্যাপ্টার তো অত বড় ছিল না। এখন জাস্ট এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হইব। এম- হ্যাঁ, এমসিকিউ পরীক্ষা হইব একটা, সিকিউ পরীক্ষাও হইব। সিকিউ 1-2টা সিকিউ হইব। আর বাকি সমস্যা বলতে এর এরপরে তো আমরা শুরু করব না, তুই যে কোনটা বললা, পদার্থের গাঠনিক ধর্ম, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 শুরু করবো এরপরে। এটা পড়বা, এখন 2-3 দিনে শেষ করবা এই চ্যাপ্টার। এমসিকিউ কোনো এক বইয়ের থেকে কপি পেস্ট করে দিয়া দিব মনে। আর সিকিউ সেম বোর্ডের, সিকিউ কোনো একটা কপি পেস্ট করে দিয়া দিব। ওইটাই বেটার। তোমার কোচিং এ পন্ডিতি কইরা বানায়া দিল একটা সিকিউ, বা আমি পন্ডিতি করে একটা সিকিউ বানাইলাম ধরো, ওইটা কি বোর্ডে দিব? ওইটা তো দিব না। এর থেকে ভালো না বিগত বছরে আসছে কোনো এক সালের প্রশ্ন, ওইটা করা। কারণ ওইটা দিতে পারে বোর্ড। বোর্ডে দেখবা যে কোনো না কোনো প্রশ্ন কোনো না কোনো সালে আসছে, কোনো না কোনো বোর্ডে দেখবা হ্যাঁ, হুবহু থাকে। অনেক ডিজিটও চেঞ্জ করে না, এমন হয় তো বোর্ডে। আমার কাছে তো অনেক সালই আছে। আমার কাছে তো তোমার এই সাজেশন তো দিব না, আমার যেটা দেখা ভাল লাগবে ওইটাই দিব আমি। সাজেশন হইলো সব বোর্ড সম্পূর্ণ, অল বোর্ড সিকিউ, একেবারে 25 থেকে 15 পর্যন্ত। হ্যাঁ,
এগুলাই। তুমি খালি 25 করলে তো হইব না, খালি 25 করলে হইব না তো, তোমার তো সব করা লাগবে, যত করা যায়। না, সবই করা লাগবে। যেহেতু এটি সিকিউর জন্য এই চ্যাপ্টার গুলা সিলেক্ট করছো, যেহেতু এগুলার সবই করা লাগবে। আর যেগুলা করবা না সিকিউর জন্য, ওগুলা তো করবাই না। কারণ আমরা তো সব চ্যাপ্টার সিকিউর জন্য সিলেক্ট করি নাই। সব চ্যাপ্টার তো সিকিউর জন্য পড়লে দেখা যায় কোনোটাই ভালোভাবে পড়তে পারবা না, পরে একটু সিকিউ 19-20 হইলেই আর পারবা না। টাইম তো আছেই, তুমি টাইম পাও না কি লিয়া? টাইম তো তুমি 1 মাস বাড়াইলো। তারপর উদ্বাসের সিস্টেমটা কি? প্রতিদিন না তো, একদিন পর পর না পরীক্ষা? আহ, পইড়া পইড়া দাও, সমস্যা নাই, কিন্তু প্রায়োরিটিটা সায়েন্সের সাবজেক্টে বেশি দাও। বাংলা ইংলিশ তো, বাংলা ইংলিশ তো দিবাই। হ্যাঁ, ভালোভাবে পড়েই দাও, ফাইনাল মডেল টেস্ট এইগুলা না, এরপরে আর নাই, এটাই শেষ। হ্যাঁ, পড়ো, এখনই তো পড়বা, কারণ আর তো পরীক্ষা নাই। তাহলে এটা ফাঁকে ফাঁকে পইড়া, গতিবিদ্যা চ্যাপ্টারটা ফাঁকে ফাঁকে পইড়া পইড়া শেষ করে এলাম। মেইন বই পইড়া, মেইন বইয়ের উদাহরণ টুদাহরণ করলেই পারবা আশা করি। এটা তো সোজা চ্যাপ্টার, এটা যে দুইরা দুইরা সব করা লাগবে এমন না। প্রাসও সোজা, সূত্র মনে থাকলেই হয়। এই চ্যাপ্টারে সূত্র মনে থাকলেই সব করতে পারবা, তেমন জটিল কিছু নাই। আর সূত্র তো আমি এক্সট্রা কয়েকটা দেখাইছি। আমি তো পাশে 3টা কেসের সূত্র দেখাইছি না, 3টা কেস তো আর আসে না, আসে প্রথম কেসটাই। পাশের তো 3টা কেস দেখাইছি। এই যে একটা হলো তোমার, যেটা আমি একেবারেই, এই যে অ্যাড অ্যাড লেখা যে কেসটা, এটা তো আসেই না, এটা কোনো জায়গায় আসে না। ইভেন এটাও তো আসে না। এই যে অনুভূমিভাগে নিক্ষিপ্ত, যেটাতে নিক্ষেপণ কোণ 0, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, এটাও তো আসে না তেমন। বোর্ডে এটাও খুবই কম আসে। মেনলি উপরেরটি আসে, এই যে এটিই আসে, যেটা নর্মাল ফুটবল, ক্রিকেট বল দিয়ে যেগুলা ব্যাখ্যা করা যায়, এই যে এই চিত্রওয়ালাগুলা, এগুলাই বেশি আসে। বাকি দুইটা তো একেবারেই আসে না। তো আমি লেখা দিছি যেন তুমি ভবিষ্যতে কষ্ট না হয়। পরীক্ষা হইছে একটা না? তো ওরা বোর্ড, ফাইনাল মডেল টেস্টও বোর্ডের বাইরে করতেছে না উদ্বাস। হুম। ওরা ওই যে বললাম না, উদ্বাস প্রশ্ন করে, ওগুলাই বোর্ডে যেগুলা আসে, ওই টপিক গুলা বাদে অন্য টপিক গুলা দেয় উদ্বাসের পরীক্ষায়। আহ, এই কারণেই নিজে নিজে বোর্ড প্রশ্নের উপর পরীক্ষা দিলে বেটার। নিজে নিজেই উদ্বাসের প্রশ্নটা আপ টু মার্ক হয় না।
এমসিকিউর রেজাল্ট দিছে